Hello and welcome to Adda 24/7 WBCS Topper অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার এবং আমাদের আজকের ছোট্ট 8-10 মিনিট ভিডিও হবে বড়জোর। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনা যেটা থাকবে যে WBCS পরীক্ষা কবে হচ্ছে এবং এক চান্সে পাস করার জন্য কোন স্ট্র্যাটেজি তোমাদের এখন ফলো করা উচিত। আমি প্রথমেই বলে নেব, কারণ কোনোদিন কোনো ফেক থাম্বনেল বা ক্লিকবেট টাইটেল থাম্বনেল দিয়ে কাউকে ভিডিওতে নিয়ে আসিনি, কারণ ইউটিউবার নই, টিচার। তো যারা রিপিটার, যারা আগে দু একবার পরীক্ষা দিয়েছো, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তাদের এই ভিডিওটা দেখে অ্যাজ সাচ লাভ হবে না। আজকে আমি যে স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করব সেটা ফ্রেশার্সদের জন্য, ঠিক আছে? তো চাইলে দেখতে পারো, বাট মেনলি হেল্প হবে ফ্রেশার্সদের। আমি প্রথমেই বলে নিলাম যাতে কেউ কোনোভাবে আশা নিয়ে 8-10 মিনিট জীবনের আমার জন্য যেন তোমার নষ্ট না হয়। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে WBCS 2024-এর প্রিলিমস, যেটা 2025-এর জুন মাসে এখনো অবধি হয়নি, সেটা কবে হবে পরীক্ষাটা। এবার কবে হবে বলতে জেনারেলি আমি বা আমাদের চ্যানেলে আমরা যা কিছু বলি সেগুলো 98-9% অবধি মিলে যায়, কারণ আমরা নির্দিষ্ট তথ্য বা সূত্রের ভিত্তিতেই কথা বলি। কিন্তু যেহেতু আমরা পিএসসির কেউ নই, সরকারের কেউ নই, তো 100% কোনোদিন মিলিয়ে দিতে পারবো না। বাট এতদিনের অভিজ্ঞতায় তোমরা দেখেছো আমরা যা বলেছি 98-9% অবধি মিলে গেছে, কারণ সেই লেভেলের সূত্র থেকে খবর পেয়েই আমরা বলি। দেখো এখনো অবধি আমাদের কাছে যা খবর এবং সেই অনুযায়ী আমরা যে লজিক্যাল কি বলবো কনক্লুশন ড্র করেছি, জুলাইয়ের লাস্টে বা আগস্টের মাঝখান অবধি ওবিসি কেস মিটবে। ওবিসি কেস যতক্ষণ না লিগালি মিটছে ততক্ষণ কোনো নোটিফিকেশন ঠিকভাবে পিএসসি দিতে পারবে না, পরীক্ষা নিতে পারবে না। সেপ্টেম্বরে মিসলেনিয়াস মেন্স হবার প্রবল সম্ভাবনা, কিন্তু সেপ্টেম্বরের প্রথম দিকে হবে না। প্রথম দিকে WBSSC বোর্ডের পরীক্ষা আছে, WBSLST, তো তৃতীয় চতুর্থ সপ্তাহ নাগাদ হবে। এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হবে যেখানে খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, তো হিউজ পরিমাণ স্কুল ইত্যাদির দরকার পড়বে না বোর্ডের। নভেম্বরে পুজোর পর ক্লার্কশিপ মেন্স হবে। এখানে যদিও 60-70 হাজার ছেলে মেয়ে, তবুও অতটা হিউজ পরিমাণে স্কুল ইত্যাদির দরকার পড়বে না, তবে মিসলেনিয়াসের থেকে অনেকটাই বেশি ক্যান্ডিডেট এখানে। ওকে, এটা গেল সেপ্টেম্বর এবং নভেম্বর। ডিসেম্বরে, যেটা 2024-এর 15ই ডিসেম্বর হওয়ার কথা ছিল 2024-এর WBCS প্রিলিমস, সেই পরীক্ষাটা হবে 2025-এর ডিসেম্বরে। ওকে, এই যে তিনটে ডেট বললাম, এটাকে মেনে চলতে পারো, ডিসেম্বর অবধি দেখে নিতে পারো। এই তিনটে ডেট 99% অবধি মিলে যাবে, ঠিক আছে? ডেট তো বললাম না, সরি, মাস বললাম। এই গেল পরীক্ষা কবে হবে। কথা না বাড়িয়ে নেক্সট পয়েন্টে চলে যাই। আচ্ছা, তার আগে বলে দিই, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, যে কেউ, আমাদের কোনো ব্যাচের স্টুডেন্ট হতে হবে এমন নয়, তোমরা যে কেউ, তোমরা যদি WBCS অ্যাসপিরেন্ট হও, যদি সরকারি চাকরির অ্যাসপিরেন্ট হও বা ক্লার্কশিপ অ্যাসপিরেন্ট, মিসলেনিয়াস অ্যাসপিরেন্ট, তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি অফ কস্ট জয়েন করতে পারো। তার জন্য এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আমার হোয়াটসঅ্যাপে অটোমেটিক সেট করা আছে, তোমার কাছে একটা লিঙ্ক চলে যাবে। ওকে, তুমি ওই লিঙ্কটায় যেই ক্লিক করবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অটোমেটিক জয়েন হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এরপর বেসিক গাইডেন্স, কিছু নোটস, কিছু স্ট্র্যাটেজি, পড়াশোনা সংক্রান্ত জিনিসপত্র, ইনফরমেশন, চাকরির খবর ইত্যাদি পেতে থাকবে। ওকে, আচ্ছা, তো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই সে জয়েন হয়ে যাও। এটা গেল। নেক্সট আমি কি বলেছি, নেক্সট আর একটা জিনিস নিয়ে আলোচনা, যে স্ট্র্যাটেজি কি হবে তোমার পড়াশোনার বা প্রিপারেশনের। আজকে আমি আলোচনা করব ফ্রেশার্স বা বিগিনার যারা, তাদের স্ট্র্যাটেজি নিয়ে, রিপিটারদের নয়। দেখো, তোমার এই মুহূর্তে 5টা জিনিস দরকার হবে। তোমার হাতে 6 মাস আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ডিসেম্বরে কবে পরীক্ষা হবে জানি না। তুমি বলবে স্যার ডিসেম্বরের যদি 26 তারিখ পরীক্ষা হয়, তাহলে তো আমরা প্রথম 25টা দিন পেয়ে গেলাম। ঠিক সেরকম পুজোর সময় তোমার 5-6 দিন নষ্ট হবে, সেটাও দেখো। জুন মাসে তোমার অলরেডি 6 দিন চলে গেছে, সেটাও দেখো। তো তোমার হাতে 6 মাস আছে, ঠিক আছে? তোমার 5টা জিনিস দরকার। কেউ সেলফ স্টাডি করবে,
কেউ বাড়িতে কোনো টিচারের কাছে বা পাড়ায় এলাকায় কোনো কোচিং ইনস্টিটিউটে পড়বে, কেউ হয়তো আড্ডা 24/7-এ পড়বে, যে যেখানে পড়ো এই 5টা জিনিস ফলো করো তাহলেই হয়ে যাবে। প্রথম, এক, এক্সাম ওরিয়েন্টেড ইন্টারঅ্যাক্টিভ ক্লাস তোমায় করতে হবে। প্রত্যেকটা শব্দ খুব ভালো করে তোমায় বুঝতে হবে। এখানে তুমি যে ক্লাস করবে যেখানেই করো সেই ক্লাসটা যেন ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হয়, মানে তোমার কিছু ডাউট থাকলে তুমি যাতে জিজ্ঞেস করে নিতে পারো। অর্থাৎ যদি তুমি অনলাইনে পড়ো যেন লাইভ ক্লাস হয়, আর অফলাইনে যদি তুমি কোথায় পড়ো তাহলে তো তুমি সামনাসামনি জিজ্ঞেস করেই নিতে পারবে টিচারকে, কোনো অসুবিধা নেই। এবং তোমার ক্লাসটা যেন এক্সাম ওরিয়েন্টেড হয়। স্যার এটার মানে কি? দেখো, আমরা যখন পড়াই 2 ধরনের ক্লাস হয় এবং আমরাও দুভাবে পড়াই। কিছু কোর্স হয় যেগুলোকে আমরা বলি জিরো টু হিরো বা ফাউন্ডেশন, যেখানে আমাকে যদি পড়াতে বলা হয় মোগল সাম্রাজ্য, আমি মোগল সাম্রাজ্যকে 4 দিন ধরে 5 দিন ধরে পড়াবো ইন ডেপথ। সেই সময় সোশিও ইকোনমিক পলিটিক্যাল কালচারাল কি ব্যাপার ছিল, ঠিক আছে, সমস্ত কিছু। এটা একটা হয় ফাউন্ডেশনের ক্ষেত্রে। আর একটা হয় যদি দেখা যায় যে স্টুডেন্টদের পরীক্ষা সামনে, তাকে তো মোগল সাম্রাজ্যের জন্য 5টা ক্লাস করালে হবে না, তার অত টাইম নেই। আমরা টিচার, আমাদের টাইম আছে, আমাদের ডিটেলে পড়াতেই ভাল লাগে। তো তখন তার জন্য যেটা করতে হয়, এক্সাম ওরিয়েন্টেড ক্লাসের ব্যবস্থা করে দিতে হয়। এক্সাম ওরিয়েন্টেড ক্লাসে কি হয়, এক্সাম ওরিয়েন্টেড ক্লাসে অত ইন ডিটেল যাওয়া হয় না আলোচনায়। এক্সামে যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, কেবল সেই জায়গাগুলো বলা হয়। যেখান থেকে প্রশ্ন আসে না, আসার সম্ভাবনা কম, সেই জায়গাগুলো স্কিপ করে যাওয়া হয়। অর্থাৎ তুমি বলতে পারো এটাকে খানিকটা রাফ ওয়ার্ডে সাজেস্টিভ, ঠিক আছে। বাট সাজেশন আর এক্সাম ওরিয়েন্টেশনের মধ্যে পার্থক্য আছে, আমি ওই জন্য রাফ ওয়ার্ডে বললাম। তো তোমাকে না এখন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করতে হবে বাবা, কারণ 6 মাসে WBCS এর গোটা সিলেবাস শেষ হয় না যদি তুমি ফাউন্ডেশন করো। তো এখন কি করতে হবে, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করবে, আর যেখানেই ক্লাস করো সেখানে যেন ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হয়, ঠিক আছে। যেমন আমাদের আড্ডা 24/7-এর যে WBCS আমরা ছেলে মেয়েদের ক্লাস করাই, সেগুলো আমরা লাইভ ক্লাস করাই যাতে ইন্টারঅ্যাক্টিভ হয়। এবং আমরা এই 2024-এর প্রিলিমসের জন্য টার্গেট রেখে যে ক্লাস শুরু করছি সেটা আমরা এক্সাম ওরিয়েন্টেডই করাবো, ঠিক আছে। তো এক্সাম ওরিয়েন্টেড ক্লাসে কেউ এক্সপেক্টও করবে না যে আমার ডিটেল ফাউন্ডেশনের মতো সবকিছু হবে, সেটা হওয়া উচিতই নয়। সেটা হতে গেলে সিলেবাস শেষ হবে না, পরীক্ষায় পাস করতে পারবে না, ওকে, 6 মাসে। 2 নাম্বার জিনিস তোমার কাছে যেটা চাই সেটা হচ্ছে রেলিভেন্ট নোটস। প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, নোটস বলিনি, রেলিভেন্ট নোটস মানে কি? দেখো, রেলিভেন্ট শব্দটা এখানে আমি কেন লিখেছি, ধরো মানে ইতিহাসে, আমি কেন ইতিহাসের উদাহরণ দিচ্ছি, ইতিহাস সাবজেক্টটা থেকে যদি INM কে তুমি ধরে নাও, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে, তাহলে 200-র মধ্যে মোট 50 নাম্বার কোশ্চেন ইতিহাস থেকে আসে। সব থেকে বেশি ওয়েটেজ WBCS প্রিলিমসে ইতিহাসের। ইতিহাসে গান্ধীজির ওপর কেবল 10টা বই হয়, কেবল নেতাজির ওপর 20টা অথেন্টিক বই হয় হয়তো। তাহলে পড়াশোনার বা নোটসের বা বইপত্রের বা কন্টেন্টের কোনো শেষ নেই। কথা হচ্ছে তুমি কতটা পড়বে। তুমি কি ইতিহাসের স্কলার হতে যাচ্ছ? না, তুমি WBCS পরীক্ষা পাস করতে যাচ্ছ। তো WBCS পরীক্ষার জন্য যেটুকু নোটস রেলিভেন্ট, তোমাকে কেবল এখন সেইটুকু পড়তে হবে। তুমি যদি কেবল নেতাজির ওপর 20টা অথেন্টিক বই পড়তে যাও, তুমি নেতাজির বিষয়ে স্পেশালিস্ট হয়ে যাবে, বিশেষজ্ঞ হয়ে যাবে, কিন্তু WBCSটা পাস করতে পারবে না। তো পড়াশোনার আগ্রহ থাকা অবশ্যই ভালো। তুমি WBCS অফিসার হয়ে নিয়ে তারপর পড়ো, প্রত্যেকদিন 1 ঘন্টা করে অফিস করে এসে পড়ার টাইম রাখবে, সারা জীবন পড়ো, কোনো অসুবিধা নেই। বাট এখন তোমায় রেলিভেন্ট নোটস পড়তে হবে, ঠিক আছে। তো আমরা যেমন যারা 2024-এর প্রিলিমস প্রোগ্রামে জয়েন করছে আমাদের সঙ্গে, ওদেরকে আমরা মূলত 3 রকম নোটস দিচ্ছি। এক, আগে থেকে টাইপ করে রাখা কিছু নোটস, যেগুলো একদম টু দি পয়েন্ট, কনসাইজড, ঠিক আছে, প্রচুর বড় নয়, যাতে ও 6 মাসের মধ্যে পড়ে শেষ করতে পারে। প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোটস, যাতে ওটা পড়লে ওর ক্লাসটার কথা আবার মনে পড়ে যাবে, মনে মনে একটা রিভাইজ হয়ে যাবে অটোমেটিক। আর 3, প্রত্যেকটা ক্লাসের বেসিসে ক্লাসে টিচাররা কি করেন, যা পড়ান পিপিটিতে যা লেখা থাকে তার বাইরেও না অনেক কিছু মুখে বলেন, তো সেইগুলোর একটা হ্যান্ড রিটেন নোটস, হাতে লেখা নোটস। এই 3 রকম নোটস আমরা ছেলে মেয়েদের দিচ্ছি।
এবং যেগুলো প্রত্যেকটা খুব রেলিভেন্ট হবে ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য। এটা তুমি এখানে পড়লে তো পেয়েই যাবে, অন্য যে কোনো জায়গায় পড়ো, নিজে পড়ো, এটা রেখো, ঠিক আছে? প্রচুর পড়তে যেও না, রেলিভেন্ট হতে হবে তোমার নোটস এখন। 3 নাম্বার, তোমার ক্লাস হয়ে গেল, নোটস হয়ে গেল, পড়াশোনা ডান, আর কি লাগবে? এবার তোমার যেটা লাগবে, তোমাকে না নিজেকে পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত 15-20টা মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে হবে যে আমি ঠিক কতটা রেডি এবং আমার ঠিক কোন কোন জায়গায় দুর্বলতা। আমরা ব্লাড টেস্ট কেন করি? যে আমার ব্লাডে ঠিক কি কি প্রবলেম, সুগার হাই আছে, কোলেস্টেরল হাই আছে, নাকি অন্য কিছু প্রবলেম আছে। তো টেস্ট না করলে বোঝা যাবে না, টেস্ট করলে টেস্টের রিপোর্ট দেখে তবেই ডাক্তারবাবু ওষুধ দেবে। তো তুমি যখন মক টেস্ট দেবে, যদি তুমি সেলফ স্টাডি করো, তাহলে ওই ব্লাড টেস্টটা মানে মক টেস্টটা, ওটার রেজাল্ট দেখে তোমাকে নিজেই ডাক্তারবাবু হতে হবে যে আমার জিওগ্রাফিতে কম আসছে, তো আমাকে জিওগ্রাফিতে এখন বেশি টাইম দিতে হবে। আর তুমি যদি কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট হও, আমাদের এখানে বা অন্য কোনো জায়গায়, তো সেই তোমার রেজাল্টটা দেখে তোমার ইনস্টিটিউটের স্যার ম্যাডামরা তারা তোমাকে ওষুধ দিয়ে দেবেন, সবাই তাই করেন সব ইনস্টিটিউটে। ওকে, এবার এই যে মক টেস্টটা হবে না, এটা এক্সাম লেভেল মক টেস্ট হওয়া দরকার। প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, যা যা আমি এখানে লিখেছি। দেখো, আমি ডাব্লিউবিসিএস এর একটা মক টেস্ট নিচ্ছি তোমার, আমি একটা কঠিন মক টেস্ট বানালাম ইউপিএসসি লেভেল। তাতে কি লাভ হলো? হ্যাঁ স্যার, কঠিন মক টেস্ট দেওয়া যদি আমাদের অভ্যাস থাকে তাহলে সহজটা তো আরো ইজিলি পারবো না, একদম না। ইউপিএসসি লেভেল মক টেস্ট দিয়ে তুমি নাম্বার পাবে না, কঠিন করলাম, তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে। লাভটা কি হবে? কিংবা তুমি তোমার স্ট্র্যাটেজি যেটা হওয়া উচিত, যে আচ্ছা ডাব্লিউবিসিএস লেভেল মক টেস্ট আমার 130 আসছে, যে করে হোক আমাকে 145 বা 50-এ যেতে হবে, এই জায়গাগুলো জোর দেবো। তুমি ইউপিএসসি লেভেল মক টেস্ট দিয়ে হয়তো 130-এর জায়গায় পাবে 55, তোমার স্ট্র্যাটেজি ওটা হবে না যে কি করে 15 নাম্বার বাড়াবো। তো বিশাল কঠিন বিশাল ইজি মক টেস্ট দেওয়া উচিত না, এক্সাক্ট এক্সাম লেভেল মক টেস্ট দেওয়া দরকার। এটা যদি তুমি কোনো ইনস্টিটিউটে যুক্ত থাকো তারাই তোমায় দিয়ে দেবে, যদি সেলফ স্টাডি করো একটু নিজেকে বুদ্ধি কাটিয়ে এরকম মক টেস্টের বইপত্র পাওয়া যায়, কিনে নিতে হবে। বা কোনো ইনস্টিটিউটে মক টেস্ট প্রোগ্রাম হচ্ছে, সেখানে ভরসাযোগ্য ইনস্টিটিউট এনরোল করে নিতে হবে। 4, তোমার যেটা দরকার, একটু মেন্টারশিপ গাইডেন্স দরকার হবে, ঠিক আছে? মেন্টারশিপ মিনস যারা নিজেরা চাকরিটা ক্র্যাক করে চাকরি করছেন বা ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু চাকরিটা ক্র্যাক করেছেন, তাদের গাইডেন্স। কেন এটা দরকার হবে আমি বলছি। দেখো, টিচার আর মেন্টর দুজনের ভূমিকা আলাদা। মানে আমি যদি আমাদের ইনস্টিটিউটের কথা বলি, আমি যদি অন্য ইনস্টিটিউটের কথাও বলি, বেশিরভাগ জায়গায় কি হয়, ধরো আমি যদি আমাদের ইনস্টিটিউটের, চলো ইতিহাস নিয়ে কথা বলছি, সুমিত স্যারের কথা বলি। সুমিত স্যার মানুষটা সিনিয়র টিচার একজন, লাস্ট 16 বছর ধরে ডাব্লিউবিসিএস পড়াচ্ছেন। আড্ডা 24/7-এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি দামি ইনস্টিটিউটে উনি ডাব্লিউবিসিএস এর ইতিহাসটাই পড়িয়েছেন, ডাব্লিউবিসিএস অপশনাল এবং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির ইতিহাসে মাস্টার্স করেছেন, বিএড করেছেন। তো ওনার যে নিজের টোটাল জার্নি, সেটা কিসের ওপর? ইতিহাসে গ্রাজুয়েশন, ইতিহাসে মাস্টার্স, তারপর বিএড মানে কিভাবে পড়াবেন, তারপর 16 বছর ধরে ইতিহাস পড়ানো, এবং উনি এখনো প্রত্যেকদিন কি পড়েন? ইতিহাস, আরো বই পড়েন, আরো আর্টিকেল পড়েন। তো ওনার নিজের যে টোটাল থট প্রসেস, সেটা হচ্ছে উনি একজন হিস্ট্রির একাডেমিশিয়ান। কিন্তু উনি হিস্ট্রি ছাড়া হয়তো লাস্ট 16 বছরে আর কিছু সাবজেক্ট চর্চাই করেননি, স্বাভাবিক, উনি হিস্ট্রির টিচার, ওনার ধ্যান জ্ঞান জীবন কেরিয়ার প্রফেশন নেশা পেশা সবই হিস্ট্রি। উনি হিস্ট্রিটা তোমাকে সেরাভাবে পড়িয়ে দেবেন, ওর থেকে বেটার হবেই না। কোনো অফিসারও হয়তো ওনার থেকে বেটার করে পড়াতে পারবেন না, কারণ কোনো অফিসারের হিস্ট্রি নিয়ে এই লেভেলের চর্চা নেই না। কিন্তু কোনো অফিসার যিনি চাকরি করছেন এই মুহূর্তে, ডাব্লিউবিসিএস পোস্টে হোক, অন্য কোনো সরকারি পোস্টে হোক, তিনি কি করেন না, তিনি 8-10টা সাবজেক্টই
ডাব্লিউবিসিএস বা কোনো সরকারি চাকরির প্রিপারেশন করেছেন মানে 2.5-3 বছর পড়েছেন, পড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। তো উনি জানেন যে ইতিহাস থেকে স্যার তো পুরো পড়িয়ে দেবেনি, এবং ডাব্লিউবিসিএস এর জন্য এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে কোনটুকু লাগবে সেটাও স্যার জানেন, কারণ স্যারের মুখস্থ ডাব্লিউবিসিএস আজ থেকে 14 বছর আগে 57 নাম্বার কোশ্চেন ইতিহাসে এই জায়গায় এই এসেছিল, সেসব তো হয়েই যাচ্ছে সাবজেক্টের যা যা দরকার। কিন্তু একজন মেন্টার তিনি যখন তোমার সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি ইতিহাসে না দিনে 45 মিনিট দিতাম, কারণ আমাকে রিজনিংও করতে হতো, ইংরাজিও করতে হতো, ইতিহাসে না আমি মুখস্থ করতে গিয়ে এই জায়গাগুলো প্রবলেম হতো, আমি এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়েছি। এবার ইতিহাসে মুখস্থ করতে গিয়ে যে কিছু প্রবলেম হতে পারে এটা ইতিহাস টিচারের মাথাতেই আসবে না। তিনি বললেন ইতিহাসে মুখস্থ মানে ইতিহাস তো প্রাণের সাবজেক্ট, সেখানে প্রবলেম কেন হবে? তিনি রিলেট করতে পারবেন না স্টুডেন্টের সঙ্গে, কারণ তার কাছে ইতিহাস তার স্বপনে জাগরণে সব জায়গায় ইতিহাস। কিন্তু যে নিজে ওই প্রসেসটার মধ্যে দিয়ে চাকরি পেয়েছে সে জানে যে আমি তো সারাদিন ইতিহাস টাইম দিতে পারবো না, আমাকে অন্য সাবজেক্ট পড়তে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, পড়তে গিয়ে খারাপ লাগছে, ওই খারাপ লাগা চ্যাপ্টারটা কি করে মুখস্থ করব। সে স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে মেন্টারশিপ দিতে পারবে, তিনি বা সে যাই বলি না কেন। তো এটা খুব দরকার। তোমার অঞ্চলে, তোমার পরিবারে, তোমার কাউকে না কাউকে, দাদা দিদি, সিনিয়র পরিচিত মানুষজন পেয়ে যাবে যিনি সরকারি চাকরি করেন বা পেয়েছেন, তারপর ছেড়ে দিয়েছেন, ইটস ওকে, অনেকেই পেয়ে ছেড়ে দেন, সেটা ডিফারেন্ট ম্যাটার। পেয়েছেন, ওই প্রসেসটার মধ্যে দিয়ে গেছেন, তার থেকে একটু মেন্টারশিপ নিয়ে নিও, সপ্তাহে 1 ঘন্টা, 15 দিনে আধ ঘন্টা একটু কথা বলে নিও। আমাদের ইনস্টিটিউটে ডাব্লিউবিসিএস ব্যাচের জন্য শান্তনু স্যার মেন্টার হিসেবে থাকেন, যিনি এই মুহূর্তে রাজ্য সরকারে চাকরি করেন, ডাব্লিউবিসিএসও নিজে ক্র্যাক করেছেন। ঠিক আছে, তো স্টুডেন্টদের পুরো জায়গাটা উনি বুঝতে পারেন, কি করা উচিত কি করা উচিত নয়। তো এটা তুমি তোমার মতো দেখে নিও। যারা এখানে জয়েন করছো শান্তনু স্যার থাকবেনই তাদের জন্য, যারা নিজেরা পড়ছো আহামরি কঠিন কাজ না, তোমার পরিচিত কেউ নেই সরকারি চাকরি করে, কেউ না কেউ তো থাকবে। ঠিক আছে, দরকারটা কি সেটা আমি বুঝিয়ে বললাম যে টিচার আর মেন্টর কোথায় আলাদা। ওকে, আর 5 নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, রিভিশন। বিলিভ মি, আমি সব সময় বলি যে রাম আর শ্যাম 2 স্টুডেন্ট, রাম হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন ছুটি তো সবাই নেবে, তো 6 দিন 6 ঘন্টা করে পড়ছে, টোটাল 36 ঘন্টা পড়ছে। আর শ্যাম দেখা যাচ্ছে যে সোম থেকে শুক্র 5 দিন 5 ঘন্টা করে পড়ছে, 25 ঘন্টা, এও 6 ঘন্টা পড়ে, আর বাকি 1 ঘন্টা কি করছে, 5 দিন বাকি 1 ঘন্টা করে ও রিভিশন দিচ্ছে। সোমবার 5 ঘন্টা পড়লো, যা পড়লো রাতে রিভিশন দিল 1 ঘন্টা, মঙ্গলবার 5 ঘন্টা পড়লো, যা পড়লো রাতে রিভিশন দিল 1 ঘন্টা। এইভাবে সোম থেকে শুক্র 5 ঘন্টা করে নতুন পড়া পড়ছে, আর রাতে 1 ঘন্টা করে ওটাই রিভাইজ করে ঘুমোচ্ছে। আর শনিবার গোটা দিন, শনিবার একদিন গোটা দিন 6 ঘন্টা ও খালি সোম থেকে শুক্রর এই 25 ঘন্টার পড়াটাকে রিভাইসই দিল। তো এ পড়েছে 25 ঘন্টা, আর 11 ঘন্টা এ টোটাল রিভাইজ করেছে, 36 ঘন্টা, এও 36 ঘন্টা পড়েছে। আমি লিখে দিচ্ছি, বেট, চ্যালেঞ্জ, গ্যারান্টি, যা ইচ্ছা তাই, পরীক্ষায় শ্যাম পাশ করবে, রাম পারবে না। ইভেন শ্যাম যদি একটু কমও পড়ে শ্যাম পাশ করবে। রিভাইসের গুরুত্ব এতটা, ডেলি যা পড়বো তার রিভাইস হয়ে যাবে রাতে 1 ঘন্টায়, সোম থেকে শুক্র যা পড়বো তার রিভাইস হয়ে যাবে শনিবার। স্যার নতুন কিছু পড়বো না শনিবার, কিচ্ছু পড়বে না। তাতে করে যদি তোমার 6 মাসে গিয়ে দেখা যায় সিলেবাস 92% কভার হয়েছে, 8% সিলেবাস কভারই হয়নি, বুক ফুলিয়ে পরীক্ষা দিতে যাও, ক্র্যাক করে যাবে। কারণ 200 পাওয়ার দরকার নেই, 150 পেলেই তুমি জানো আমি হাসতে হাসতে নাচতে নাচতে পাস করবো ডাব্লিউবিসিএস প্রিলি, তাই না? তো রিভিশনের জন্য আমরা কি করি, যেমন আমাদের যা যা লাইভ ক্লাস হয়, আমরা প্রত্যেকটা ক্লাস, আমাদের তো অনলাইনেই ক্লাস হয় পুরোটা, রেকর্ডেড স্টুডেন্টের কাছে অ্যাপে আমরা দিয়ে দিই, যাতে তুমি যখন ইচ্ছা রিভাইজ করতে পারো। রিভিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এই গেল স্ট্র্যাটেজি, টু দি পয়েন্ট কথা বললাম, যেটুকু আমার মনে হয়েছে এই স্ট্র্যাটেজি ফলো করলে হয়ে যাবে। এবার আরো 10 জন মানুষের 10 রকম স্ট্র্যাটেজি থাকতে পারে, তোমাকেই ফাইনালি সিদ্ধান্ত নিতে হবে।
বাট আমার মনে হয় এই স্ট্র্যাটেজি ফলো করলে তুমি ঠকবে না জীবনে। ওকে, আর যারা নতুন আছো তারা এই পদ্ধতিতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো, বাকি তথ্য কথাবার্তা হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে যাবে। অলওয়েজ ওয়েলকাম, সকলে ওয়েলকাম। সে তুমি আড্ডা 24/7-এ পড়ো না পড়ো, কোনো ম্যাটার না। ওকে, অল দ্য বেস্ট। 6 মাস টাইম আছে, কাজে লাগাও, হয়ে যাবে।